আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বক্তব্য প্রচারে সহায়তা না করতে ভারতের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। তার কার্যক্রম সমর্থন করে না মোদী সরকার, দেশটির পররাষ্ট্র সচিব। প্রতিহিংসামূলক মামলা নিষ্পত্তির পর দেশে আসবেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। ধৈর্য ধরে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। ৭৯% মানুষ মনে করে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচিত সরকার দেশ ভালো চালাবে। ব্র্যাকের জরিপ 4 মাসে শান্তি ফিরেছে, দাবি শফিকুল আলমের। এবং গুম, খুন, অপহরণের অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায়মুক্ত হতে চায় র্যাব। নেতিবাচক কাজের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দিতে হবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাবার পর অন্তরালেই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বার্তা পাঠান তিনি। নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি, এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা যাতে কোনো মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। দুদেশের সম্পর্ক খারাপ করতে ভারতের সংবাদ মাধ্যম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় গণমাধ্যমের যেই অবস্থান বা যেই কার্যক্রম সেটাও এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য অনেকটাই আসলে দায়ী আমি বলবো। এবং ইভেন আমার ব্যাপারেও সেখানে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেখানে হয়েছে। দুদেশের সম্পর্কের কিছুটা টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দেশে ফিরে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে তিনি জানান, ভারতে বসে শেখ হাসিনা ডক্টর ইউনূস সরকারের যে সমালোচনা করছে তাতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, যাতে সরকারের কোনো হাত নেই। বাংলাদেশের কোনো দল নয়, জনগণের সাথে সম্পর্ক রাখতে চায় ভারত। পরিবেশ উপদেষ্টাও জানান, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না বর্তমান সরকার। ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি জানান, বাংলাদেশেও ভারত বিরোধী কর্মকাণ্ডে কোনো সমর্থন দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। তাদের মতামত জানাতেই পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একজন শাসকের মিথ্যা প্রতিহিংসামূলক সব মামলা আদালতের মাধ্যমে মোকাবেলার পর তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ধৈর্য ধরে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 11 দিনের সফর শেষে বুধবার লন্ডন থেকে সস্ত্রীক দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রবাসী নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময়ের মধ্য দিয়ে লন্ডন সফর ফলপ্রসূ হয়েছে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা জানাতে গিয়ে তিনি বলেন,
ছাত্র জনতার বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে নেতা কর্মীদের ধৈর্য ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, সব রাজনৈতিক মামলা আদালতের মাধ্যমে শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। অন্যদিকে ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রচারণার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সেখানে কারো আগ্রাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ভারত কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে তারাই ক্ষতির মুখে পড়বে বলেও হুঁশিয়ার করেন তিনি। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। এখানে সর্বোপরি এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে ঐক্য ধরে রেখে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সার্ককে সক্রিয় করার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো লাভবান হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজিস্ট প্রতিনিধিদের সাথে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তার মতে, ভারত ও পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না, এতে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো প্রভাবিত হচ্ছে। প্রতি বছর সার্ক আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বের কাছে ইতিবাচক হিসেবে উপস্থাপন হবে, যা এগিয়ে যেতে ও গোটা বিশ্বের কাছে একসঙ্গে থাকা বার্তা পৌঁছাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। এ সময় সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্ট এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার ABMF করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মরণ করেন, ক্যান্সার আক্রান্ত নিজের ছোট ভাই বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরের চিকিৎসায় কিভাবে সাহায্য করেছিলেন ডাক্তার করিম। রাজনৈতিক সিদ্ধান্ত হলেই ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিমুর লেস্তে বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। এছাড়া মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের স্বার্থে যা করা দরকার তা করা হবে জানিয়ে সচিব বলেন, বাংলাদেশ সীমান্ত ঘেঁষে মিয়ানমারের সহিংস পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। জসিমউদ্দিন আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে আগামী 14 থেকে 17 ডিসেম্বরে তিমুর লেস্তে রাষ্ট্রপতি ফ্রান্সিসকো গুতেরেস বাংলাদেশ সফর করবেন। এই সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মিয়ানমার এখন যা হচ্ছে সেটা খুবই একটা ইভলভিং একটা সিচুয়েশন। আপনাকে এটা বলতে পারে যে এই সিচুয়েশন আমরা আমাদের নজর রাখছি, জাতীয় স্বার্থে যা করণীয় সেটাই করব এবং তার লক্ষ্য হবে মূলত বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন যে ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল আছে তাদের প্রত্যাবাসন। দেশের 79% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচিত রাজনৈতিক সরকার দেশ ভালো চালাবে, আর বর্তমান সরকারের মেয়াদ 1 বছর হওয়া উচিত বলে মত 46%। বেসরকারি সংস্থা ব্র্যাকের জরিপে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে এ নিয়ে এক আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 4 মাসে অশান্ত দেশকে শান্ত করেছে সরকার। দেশকে এগিয়ে নিতে এখন প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। রিপোর্ট আদ্দিন সজীবের।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ কি ভাবছে, জনগণের আকাঙ্ক্ষার কথা নিয়ে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর জরিপ। এতে দেখা যায় 56% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার শক্তভাবে দেশ পরিচালনা করছে। এই সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে নির্বাচিত সরকার দেশ ভালোভাবে পরিচালনা করবে বলেও মত 79%। ভোটটা আসলে মানুষজন বহু বছর দেয় নাই বাংলাদেশে। 14 সাল থেকে বাংলাদেশের মানুষ ভোটই দেয়নি। তরুণ প্রজন্ম তারা ভোট দেওয়ার প্রক্রিয়াটা বা ভোট দেওয়ার যে উৎসব বাংলাদেশে হয় সেটার সাথে একদমই পরিচিত না। সুতরাং ওইটার প্রতি আগ্রহটা, যে একটা নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিষ্ঠান, এটার প্রতি যে আগ্রহটা, ওইটাও খুব স্বাভাবিক মনে হয়েছে। জরিপে আরো উঠে এসেছে 41% মানুষ মনে করেন ভারত ইস্যু এই সরকার দৃঢ়ভাবে সামাল দিয়েছে, আর 46% মত অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছর হওয়া উচিত। সংস্কারের যে সময় বা মেয়াদ, যেটা নিয়ে রাজনৈতিক সবচেয়ে বড় বিতর্ক এখন হচ্ছে, সেখানে 81% সময় দিতে চান, তার মধ্যে 3 বছর দিতে চান 38%, 9% দিতে চান 2 বছর। অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন পলিটিক্যাল ফোর্স দেখেছি, সেই পলিটিক্যাল ফোর্সের একটা ফর্মালাইজেশনও দেখতে চাচ্ছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এক কঠিন পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমি বলবো যে আমরা সেই জায়গায় উত্তরণ করেছি, মানে ফ্যান্টাস্টিক। আমি বলবো যে 4টা মাসে এই গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট, সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। খুবই একটা অশান্ত একটা দেশকে শান্তভাবে নিয়ে এসে একটা, যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, কি ধরনের বাংলাদেশটা চাই, সেই ডিবেটের জায়গায় আমরা ফ্যাসিলিটেটর, আমরা মানে ইম্পোজ করছি না কিছু। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস নিয়ে দিয়েছেন যাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি। আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেটা দেখলাম, আমি মনে করি যে এটা হুইচ ইজ ট্রু। সরকারের নেওয়া উদ্যোগগুলো দৃশ্যমান করতে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার তাগিদ দেন আলোচকরা। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। গুম, খুন, অপহরণের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায়মুক্তি চায় র্যাব। রাজধানী কাউরান বাজারে সংবাদ সম্মেলনে অতীতে র্যাবের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। কারণ নির্দেশে আর কখনো গুম খুনে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দেন র্যাব ডিজি। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। সংবাদ সম্মেলনের শুরুতেই র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ সহ নির্যাতনের বিষয়ে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে তিনি বলেন, তদন্তের জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে স্বীকার করেন র্যাব মহাপরিচালক। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেছে কিনা তা অনুসন্ধানের মাধ্যমে বের হয়ে আসবে বলেও জানান তিনি। ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আপনারা দেখেছেন যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেপ্তার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি, এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। র্যাবের জন্য পৃথক আইনের বিষয়ে প্রস্তাব রাখা হবে বলেও জানান তিনি। র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায়, র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। গেল 4 মাসে বিভিন্ন ঘটনায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা পাওয়ায় 16 জন র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, 25 ডিসেম্বর শুভ বড়দিন ও 31 ডিসেম্বর 31st নাইটকে ঘিরে কোনো নিরাপত্তা ও হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ডিএমপি নতুন উদ্যমে নগরবাসীকে সেবা দিতে বদ্ধপরিকর। জুলাই আগস্টের নিরাপরাধ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হেলমেট বাহিনীরা হামলার যুগ শেষ হয়েছে। অতীতে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনা তদন্তের আশ্বাস দেন ডিএমপি কমিশনার। 16 ডিসেম্বর, 25 ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে ঢাকাবাসীর জমায়েত হবে। এই সকল জমায়েত আনন্দের সাথে এবং নিরাপদভাবে ওনারা উপস্থিত হয়ে এই দিনগুলি উদযাপন করবে। এই সকল অনুষ্ঠানের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। ৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে ব্যতিক্রমী ভূমিকা ছিল সাংস্কৃতিক কর্মীদের। মাঠে ঘাটে যুদ্ধের ময়দানে গান পরিবেশন ও সংগ্রামী কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল ধরে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। অনেক শিল্পী রেডিও টিভিতে যাওয়া বন্ধ করে যোগ দেন যুদ্ধে। কেউ কলকাতায় গিয়ে গান গেয়ে করেছেন তহবিল সংগ্রহ। সেই যোদ্ধা শিল্পীদের একজন শাহিন সামাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ও চাওয়া নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ৭১-এর মুক্তি সংগ্রামে যে যেভাবে পেরেছিলেন অংশ নিয়েছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে। যুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান গেয়ে অনেক শিল্পী তখন কণ্ঠযোদ্ধা হিসেবে যোগ দেন মুক্তির এই সংগ্রামে। সে সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দিয়ে সহযোদ্ধাদের সাথে গান গাইতে মাকে না জানিয়ে মাত্র ১৯ বছর বয়সে বাসা ছেড়ে কলকাতায় চলে যান শিল্পী শাহিন সামাদ। এক কাপড়ে গেছি, বোরখা পরা, সবাইকে নামায়া বুঝছো সমস্ত লন্ড ভন্ড সুটকেস খুলে টুলে সব দেখতেছে যে মুক্তিযোদ্ধাদের কিছু পাস করছে কিনা। জিটি রোডে যখন উঠলাম, দূরের থেকে একটা আর্মির গাড়ি আসতেছে, পাকিস্তান আর্মির। বিশ্বাস করো আমার এখনো ভয় লাগে। ঠিক আমাদের সামনে এসে দাঁড়াইছে, আমার ঘুমটাটা উঠাবে। পাশের ছিল লোকটা বলে ছোড় দো জানে দো ছোড় দো, নাও ছাড়তে পারতো, আমাকে ধরে নিয়েও যেতে পারতো। কলকাতায় তিনি সহ তাঁর সহযোদ্ধাদের কাজ ছিল বিভিন্ন অঞ্চলে ঘুরে দেশাত্মবোধক, কখনো বা গণসঙ্গীত গেয়ে অর্থ সংগ্রহ করা। কাজটা ছিল আমার পুরো, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ কভার করছি। আমরা যেসব পয়সা পেতাম ওইটা কিন্তু তোমার চাল ডাল তেল নুন মুড়ি, তারপরে তোমার চিড়া, হ্যাঁ বিস্কিট টিস্কিট এগুলা, আর তার সাথে অনেক তোমার শাড়ি কাপড় যা যা দরকার হয় খাবারের, রয়েছে তোমার হাড়ি পাতিল, এগুলা বুঝাই করে চলে যেত বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে। তিনি বলছেন, মুক্তির সেই যুদ্ধ কোনো একক দলের বা ব্যক্তির নয়, মহান মুক্তিযুদ্ধ ছিল আপামর বাঙালির। এক একজন এক এক মত দিলে হবে না, এগুলো তো নেগেটিভ। আমাদের বললাম না, খুব কাদাক ছোড়াছুড়ি, সবাই সেই সময় মুক্তিযুদ্ধ করছে। আমার আসলে দুঃখ লাগে, আমরা দেশটা চাচ্ছি, মানে ধরো এই যে সবাই মমত্ববোধ থাকবে, দেশের প্রতি ভালোবাসা থাকবে, এরকম আমি ইয়ে দেখি না। আমার তার চোখে শোষণ বঞ্চনা থেকে মুক্তির যে মহিমা ছিল ৭১-এ, ২৪-এও তার প্রতিফলন ঘটিয়েছে নতুন প্রজন্ম। আমি ওদের কাজটাকে মূল্যায়ন করবো ভালো দিক দিয়ে, পজিটিভ দিক দিয়ে। ওরা তো ভালোই করতেছে, সবকিছুই করতেছে। শোনো, আমি বললাম তো সময় দিতে হবে, আমরা অধৈর্য। ১৮-১৯ বছরের একটা জিনিস ওলট পালট হয়ে গেছে, সেটাকে ঠিক করতে তো অন্তত সময় দিতে হবে। ৭১-এর মতো সবাই একসাথে হাতে হাত রেখে দেশকে এবার উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, সেই আশায় বুক বেঁধে আছেন রণাঙ্গনের এই গানের পাখি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
শিক্ষার্থীদের পড়ার টেবিল থেকে তুলে নেতাদের প্রোটোকল দেওয়ার লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররা চায় না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডায়ালগ ফর ডেমোক্রেসির আয়োজনে নীতি সংলাপে ছাত্রনেতারা বলেন, বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, দেশে ছাত্র রাজনীতিতে গঠনমূলক কার্যক্রম নেই। ছাত্র রাজনীতির ধরন ঢেলে সাজানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন ছাত্রনেতারা। যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন, তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না। আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি, দলীয় ছাত্র রাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি। এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপি হচ্ছে, সেখানে হচ্ছে হত্যা, এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করার একটা জায়েজ ব্যবস্থা হয়ে গেছে। আমি আগারও বলছি, কথাগুলো আমার না, বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে, থাকবে কি থাকবে না, অথবা ট্রমাটা কেন তৈরি হলো, সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না। তাহলে কিসের সাথে আমি একমত? আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্ট রুম, বড় রুম, অত্যাচার, নির্যাতন, ইভেন আমাকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে। আগামী 10 এপ্রিল শুরু হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সেই পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করায় এই সময়সূচি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণ মান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে 8 মে পর্যন্ত। 5 আগস্টের পর ঢাকা শহরে যানজট বেড়ে যাওয়ার নেপথ্যে পতিত আওয়ামী লীগ সরকারের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বলেন, তিলোত্তমা নগরী গড়ার অঙ্গীকার করে ঢাকাকে বিষাক্ত শহরে পরিণত করেছে সাবেক মেয়ররা। জাতীয় প্রেস ক্লাবে গণপরিবহন সংস্কার বিষয়ক জাতীয় কমিটির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্ষোভ জানিয়ে ভিপি নূর বলেন, ব্যবস্থাপনাগত দিক থেকে একের পর এক ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশ পরিচালনা আর এনজিও চালানো এক বিষয় নয় বলে অভিমত তার। সরকারকে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা না। সরকার আমার মনে হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে ওয়ান বাই ওয়ান। যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে। নির্বাচনের জন্য খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইস্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টারের যৌথ আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023। এতে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদ ইস্পাহানি ও আলী ইস্পাহানি। এতে পপুলার মিউজিক, ক্রিটিক্স ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কন্টেন্ট এই 4 বিভাগে 30টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কন্টেন্ট ও কন্টেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতেই এই আয়োজন। বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে 22 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হল বাংলাদেশ দি সুট অ্যাওয়ার্ডসের 3য় অধিবেশন ও 8ম লিডারশিপ সামিট।
ইউনাইটেড গ্রুপ এর সৌজন্যে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড BSRM এর সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC এর সম্পৃক্ততায় এই আয়োজন। অনুষ্ঠানে 24টি বিভাগে বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ব্যবসায় দূরদর্শী নেতৃত্ব ও নতুন সুযোগ তৈরি, চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা এবং দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তোলা প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয়েছে। সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে 158টি ও বিপক্ষে 9টি ভোট পড়ে। অনুপস্থিত ছিল 13টি দেশ। প্রতিবারের মতো এবারও মিত্র ইসরায়েলকে রক্ষায় প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। চামড়াজাত শিল্পে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণা এবং উদ্ভাবনে মনোযোগ দিতে হবে বলে মনে করেন এ খাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ম্যাটেক্স বাংলাদেশ লিমিটেডের 30 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে দেশি বিদেশি প্রকৌশলীরা বলেন, পরিবেশের সুরক্ষায় ভালো কেমিক্যালের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলহাজ উদ্দিন, বাংলাদেশের প্রথম বিশেষায়িত টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাটেক্সের পরিচালক ইফাজ আহমেদ, ব্লু শাইন টেকনোলজির প্রধান নির্বাহী ড্যানিয়েল রুফেকন সহ অন্যান্যরা। পার্টেক্স খেলার খবর। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে 33 বলে 65 করলেন তামিম ইকবাল। তাতে NCL T20 টুর্নামেন্ট তার দল চট্টগ্রাম বিভাগ 12 রানে হারিয়েছে সিলেটকে। প্রথমে ব্যাট করে ম্যাচ সেরা তামিম ইকবালের 33 বলে 65 রানের সুবাদে 9 উইকেটে 145 রান তোলে চট্টগ্রাম বিভাগ। T20 ক্রিকেটে এটি তামিমের 50তম 50। জবাবে নাইম হাসান ও হাসান মুরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 133 রানে অল আউট হয় সিলেট বিভাগ। নাইম ও হাসান 3টি করে উইকেট তুলে নিয়ে সিলেটের ধস নামান। অন্য ম্যাচে ঢাকা মেট্রো 8 রানে রাজশাহীকে, খুলনা 1 রানে বরিশালকে এবং রংপুর 21 রানে ঢাকা বিভাগকে পরাজিত করেছে। Full toss, driven, elegant, sublime, 4 more. সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 রানের মধ্যে তানজিদ হাসানে এবং লিটন দাসের উইকেট হারায় টাইগাররা। তৃতীয় উইকেটে 136 রানে জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার। দলের 145 সৌম্য আউট হন 73 করে। এরপর অধিনায়ক মিরাজের ইনিংস থামে 77-এ। 171 রানে 5 উইকেট হারায় সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 253 রান। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। শেখ হাসিনার বক্তব্য প্রচারে সহায়তা না করতে ভারতের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। তার কার্যক্রম সমর্থন করে না মোদী সরকার, দেশটির পররাষ্ট্র সচিব। প্রতিহিংসামূলক মামলা নিষ্পত্তির পর দেশে আসবেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। ধৈর্য ধরে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। 79% মানুষ মনে করে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচিত সরকার দেশ ভালো চালাবে, ব্র্যাকেট জরিপ। 4 মাসে শান্তি ফিরেছে দাবি শফিকুল আলমের। এবং গুম, খুন, অপহরণের অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায়মুক্ত হতে চায় র্যাব। নেতিবাচক কাজের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।